যে এই ধরনের একটা পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে সরকারকে বিদায় নিতে হবে, এটা কল্পনার বাইরে ছিল না, তার জন্য কল্পনার বাইরে ছিল। কারণ তিনি মনে করতেন যে তার বুদ্ধি, তার কৌশল, এটা তার প্রতিপক্ষ তার বুদ্ধির সাথে পেরে উঠবে না, কৌশলগুলো তাদের জানা নাই। তিনি নানা পরিস্থিতি মোকাবেলা করেছেন, তিনি বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি, এবং পরিস্থিতিগুলোকে তিনি নানা কৌশলে উতরে গেছেন। কিন্তু এর ভেতর থেকে একটা গণতান্ত্রিক সমাজের মূল পিলারটা হচ্ছে জনগণ। জনগণ থেকে তিনি ক্রমশই বিচ্ছিন্ন হয়েছেন, তার দলকে বিচ্ছিন্ন করেছেন, সরকারকে বিচ্ছিন্ন করেছেন, এবং যখন বিচ্ছিন্ন হয়েছেন তখন নির্ভরশীলতা বেড়েছে আমলাতন্ত্রের উপরে, নির্ভরশীলতা বেড়েছে সামরিক বাহিনীর উপরে, এবং এর ভেতর থেকে একটা ভয়ের শাসনও প্রতিষ্ঠা করার জন্য অনেকগুলো জায়গায় এক ধরনের দানবকে তিনি আমন্ত্রণ জানিয়ে তার কাছে এসে দাঁড় করিয়েছেন। আর তিনি কয়েকটি দেশের উপরে অতি নির্ভরশীলতা, যখন তিনি দেখছেন যে তার পায়ের নিচের মাটিটা ক্রমশ দুর্বল হচ্ছে, তখন তাকে এই শক্তিগুলোর উপরে নির্ভর করতে হয়েছে। এবং এই নির্ভরশীলতা একটা পর্যায়ে গিয়ে জনগণ থেকে তার বিচ্ছিন্নতাটা প্রবল আকার ধারণ করেছে। আপনি এই উপমহাদেশে তিনটি গণঅভ্যুত্থান, তিনটি দেশে, একটা হলো বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা। আপনি তিনটা গণঅভ্যুত্থানকে আলাদা আলাদা করে যদি মূল্যায়ন করেন, আপনি দেখবেন যে শ্রীলঙ্কা তারা যে পরিবর্তনটা আনতে পেরেছে, তাদের যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছে, মোটামুটি সেই প্রতিশ্রুতি তো তারা পূরণ করেছেই, অনেকগুলো জায়গায় তারা তার থেকে অনেক দূরে এগিয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে শ্রীলঙ্কার যে রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্ব, তারা অনেস্টলি কতগুলো জায়গায় তারা মনে করেছে যে আমাদের পরিবর্তনটা দরকার। আমাদের এখানে আমরা 5 আগস্টের পর আমাদের পাওয়ার স্ট্রাকচারটা ভেঙে যাওয়ার পরে অনেকগুলি সেন্টার হয়েছে। কোনো সেন্টার থেকে বলেছে যে সংবিধান পরিবর্তন করতে হবে, কেউ বলেছে এটি গণঅভ্যুত্থান না, এটি বিপ্লব। নানা জায়গার থেকে সামনের সারিতে যারা ছিলেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন পরামর্শের কারণে একটা জায়গায় গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি দাঁড়াতে পারেনি। প্রত্যেকের কতগুলো এজেন্ডা ছিল, দলীয় এজেন্ডা ছিল, আবার তার সাথে বহির্শক্তির কতগুলো এজেন্ডাও যুক্ত হয়েছে। ফলে আমাদের যতদূর যাওয়ার কথা ছিল আমরা যেতে পারিনি, আমাদের যেদিকে যাওয়ার স্বপ্ন ছিল আমরা সেদিকে যেতে পারিনি। এবং বিভাজনটা অনেকগুলো কারণ আছে। আমরা সবাই সেন্টার করেছি ক্ষমতাটাকে। আপনি যদি বলেন যে নির্বাচন, গণঅভ্যুত্থানের পরপরই বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হলো নয়াপল্টনের সমাবেশের ভেতর থেকে দ্রুত সময়ের জন্য নির্বাচন। বিভিন্ন সেক্টর থেকে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানালো এবং মনে হলো যে বিএনপি এই কাজটি ঠিক করছে না, এবং আমরাও সেটা বলেছিলাম যে সরকারকে একটা সময় দেওয়া উচিত, প্রস্তুতি নেওয়ার জন্য একটা সময় দেওয়া উচিত, পরিবর্তনের রূপরেখাটা নির্মাণ করার জন্য একটা সময় দেওয়া উচিত। এবং বিএনপি সেখান থেকে মোটামুটি তার পজিশনটা শিফট করে নিয়েছিল। কিন্তু যারা দায়িত্বে ছিলেন তারা, তাদের ঈমান ঠিক ছিল না। তারা ভেতরে একটা কথা বলেছেন, বাইরে আর একটা কথা বলেছেন। গণঅভ্যুত্থানের যে মূল যে দুটো শক্তি, অভ্যুত্থানের পরের কথা বলছি, একটা হচ্ছে বিএনপি এবং জামাত। এনসিপি সেই জায়গাটায় তারা তাদেরকে দল গঠন করেছে অনেক পরে, কিন্তু দৃশ্যমান করতে পারেনি। আপনি সেখানে দেখবেন যে আপনি ভোটের কথা বললে, নির্বাচিত সরকারের কথা বললে, গণতান্ত্রিক রূপান্তরের কথা বললে, সঙ্গে সঙ্গে কতগুলো স্পেসিফিক জায়গা থেকে চিৎকার করে বলা হয়েছে যে এরা সংস্কার বিরোধী। এবং তার মধ্যে সরকারের ভেতর থেকেও বলেছে, সরকারের বাইরের থেকে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। অথচ জামাত সারা দেশে প্রায় 300 আসনে প্রার্থী সিলেক্ট করে তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। অর্থাৎ আমি
আমার নির্বাচনী প্রস্তুতি আমি নিতে থাকব, কিন্তু আপনি নির্বাচন করতে পারবেন না। নির্বাচনের কথা বললে আপনি সংস্কার বিরোধী। এবং যে বিভাজনগুলো সেই সরকারই তৈরি করে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি গণঅভ্যুত্থানের পক্ষে প্রায় 34-35টা রাজনৈতিক দল ছিল। আপনি জনগণ ঠিক করবে কোন দলটা ছোট কোন দলটা বড়। সরকারে যারা থাকবেন তারা এই ধরনের প্রেক্ষাপটে একটা সরকার তার সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে হবে। কিন্তু আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বিদেশ সফরে গেলেন, তিনি জামাত, বিএনপি এবং এনসিপিকে তিনি সাথে করে নিয়ে গেলেন। আমি ধরে নিলাম যে জামাত এবং বিএনপি বড় দুটো দল, সরকার বলতে পারে না কোন দলটা ছোট কোন দলটা বড়। তিনি এনসিপিকে কেন নিয়ে গেলেন? এনসিপি তখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি, তাদের রেজিস্ট্রেশন হয়নি, তারপরেও তাদেরকে নিয়ে গেলেন কেন? গণঅভ্যুত্থানের পরে যে তরুণরা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে কেবলমাত্র নাহিদ ইসলাম অথবা সজীব ভুঁইয়ার রাজনৈতিক দল ছিল না, এর বাইরে আরও অনেকেই কিন্তু রাজনৈতিক দল গঠন করেছিল, কিন্তু তারা ওইভাবে আলোচনায় আসতে পারেনি। নিউ জেনারেশন যেটা, কিন্তু তাদেরকে সবাইকে বাদ দিয়ে আপনি যখন স্পেসিফিক একটা দলকে, তরুণদের একটা দলকে সাথে করে যেভাবে তিনি ঘুরেছেন, আমি মাঝে মাঝে বলি যে সন্তান একটু বড় হলে আমরা যেভাবে হাট ধরে বাজারে নিয়ে মিষ্টির দোকান চিনিয়ে দেই, সন্দেশের দোকান চিনিয়ে দেই, ফুপুয়াড়ি চিনিয়ে দেই, ডক্টর ইউনূস সেই কাজটি করেছেন। এনসিপিকে হাত ধরে বিভিন্ন জায়গায় তিনি নিয়ে গেছেন, যেটা তার সরকারের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতা নষ্ট করেছে। এবং এই ধরনের প্রেক্ষাপটে একটা সরকার যখন তার নিরপেক্ষতা হারায়, তার একটা স্পেসিফিক মতাদর্শের প্রতি তার যখন একটা দৃষ্টিভঙ্গি চলে যায়, স্বাভাবিকভাবে তিনি তার বাকি যে কাজগুলো সেই কাজগুলো স্মুথলি তিনি করতে পারেন না, যেটা পারেননি। আওয়ামী লীগ তার যে শাসনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করেছিল, তাতে 24 জুলাইয়ে যদি গণঅভ্যুত্থানটা না হতো, এটা হয়তো 26-এ হতো, এটা হয়তো 30-এ হতো, কারণ সেই ধরনের উপাদানগুলো তিনি রাজনীতিতে যুক্ত করেছেন।